মোমেন্টাম কি জিনিস আমরা এখান থেকে শুরু করতেছি। ইফ ইউ রিমেম্বার আমরা লাস্ট ক্লাসে ভেক্টরস পর্যন্ত করছিলাম। হ্যাঁ, ভেক্টর করছিলাম, মানে এই যে এই ডায়াগ্রাম সোজা কথা করছিলাম লাস্ট ক্লাসে। এই ডায়াগ্রাম কমপ্লিট করার পরে আমরা ওয়ে স্টার্টিং উইথ মোমেন্টাম, ঠিক আছে? এখন আচ্ছা, তোমার তো এটা মিস গেছে। হ্যাঁ, ব্যাপারটা এটা রেকর্ডিংটা তুমি দেখো, দেখাবো আমি তোমার আবার রিপিট করা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তুমি মোমেন্টাম সাথে দেখতে থাকো, মোমেন্টামের সাথে এটার সাথে কোনো রিলেশন নাই, তো প্রবলেম হবে না। ওই ওই পার্টটুকু ইনশাল্লাহ আমি করাই দিব। মোমেন্টাম কি জিনিস, মোমেন্টামে খেয়াল করে দেখো, মোমেন্টামের নোট একদমই অল্প একটু আছে, বিকজ মোমেন্টাম রিলেটেড জিনিসপত্র আমাদের সিলেবাসে খুবই কম, এটা মোস্টলি এ টু তে আসে। এ এসে আমাদের মোমেন্টামের ব্যাপারে কোনো কিছু নাই, সবাই খুব ভালো মতো খেয়াল করেন দ্যাট মোমেন্টামে শুধু কি কি জানতে হবে। আমি দুইটা কোয়েশ্চেন সাথে দিয়ে দিচ্ছি তোমাদের নোটের মধ্যে। দ্য কোয়েশ্চেন্স আর মেন্ট ফর, দিজ আর অবভিয়াসলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, তার মানে কোয়েশ্চেন পেপার থেকে নিয়ে মার্কস স্কিম থেকে অ্যান্সার দেওয়া হয়েছে, ঠিক আছে? সো এগুলো ভেরি ইম্পর্টেন্ট। মোমেন্টাম ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাস অ্যান্ড ভেলোসিটি, আমরা ও লেভেলসে অলরেডি পড়ছি। ইফ ইউ রিমেম্বার দ্যাট মোমেন্টামের ব্যাপারে আমরা ও লেভেলসে পড়ছিলাম দ্যাট মোমেন্টাম কি জিনিস, যে কোনো একটা অবজেক্টের ম্যাস আর ভেলোসিটি দুইটা যদি আমরা একসাথে মাল্টিপ্লাই করি তাহলে ওভারঅল আমরা যা পাই তা হচ্ছে মোমেন্টাম। তার মানে এই একটা ট্রলি ইফ ইট ইজ মুভিং 2 কেজি ম্যাস নিয়ে মুভ করতেছে উইথ 4 মিটার্স পার সেকেন্ড, দেন দ্য মোমেন্টাম উইচ ইজ ডিনোটেড উইথ দ্য লেটার পি is called, the momentum is equal to mass times velocity. 2 multiplied by 4 is equal to 8 kg meters per second. That's the SI unit for it. এই জিনিস আমরা সবাই জানি। আর মোমেন্টাম বাড়ানোর জন্য আমাদের কি করা লাগে, মোমেন্টাম বাড়ানোর দুইটা মেথড। একটা হচ্ছে তুমি চাইলে অবজেক্টের ম্যাস বাড়াইতে পারো। তুমি যদি অবজেক্টের ম্যাস বাড়ো তাহলে মোমেন্টাম হবে। যেমন একটা ট্রাক অনেক আস্তে মুভ করলেও ট্রাকের মোমেন্টাম অনেক, ট্রাকের সাথে বাড়ি খাইলে সবকিছু ভাঙে কেন অন্য গাড়ি? বিকজ ট্রাক তোমার কাছে মনে হইতে পারে ইটস মুভিং উইথ আ ভেরি স্মল লাইট ভেলোসিটি, নট মাচ অফ দ্য ভেলোসিটি, হাউএভার ট্রাকের ম্যাস অনেক বেশি, এই কারণে ট্রাকের মোমেন্টাম বেশি, সো ওর ইম্প্যাক্ট অনেক বেশি পড়বে অন এনিথিং দ্যাট ইট হিটস। অ্যাট দ্য সেম টাইম আবার গাড়ির মোমেন্টাম কম হয়, বিকজ গাড়ির ম্যাস কম, কিন্তু গাড়ির মোমেন্টাম বাড়ে আবার কখন, গাড়ির ভেলোসিটি বেশি, যার জন্য গাড়ির সাথে বাড়ি খেলেও ইম্প্যাক্ট অনেক বেশি হয়। তার মানে মোমেন্টাম কি জিনিস, মোমেন্টাম যদি আমি সোজা বাংলাতে বলি, মোমেন্টাম মানে হইতেছে কি পরিমাণ ইম্প্যাক্ট পড়বে যদি তুমি এর সাথে বাড়ি খাও। তো ঠিক আছে, কি পরিমাণ ইম্প্যাক্ট পড়বে যদি তুমি এটার সাথে বাড়ি খাও। যেমন একটা বুলেটের ইম্প্যাক্ট অনেক হয়, বুলেটের ইম্প্যাক্ট এতই বেশি দ্যাট বুলেটটা ওয়ালে লাগলে ওয়ালের ভিতরে চলে যায় অলমোস্ট। তার মানে বুলেটের মোমেন্টাম এত কেন বেশি, বুলেটের ম্যাস তো বেশি না, কিন্তু বুলেটের কি বেশি, ভেলোসিটি প্রচুর। এন্ড উই ক্যান ক্লিয়ারলি সি তুমি ভেলোসিটি বাড়াইলেও মোমেন্টাম বাড়বে, ম্যাস বাড়াইলেও মোমেন্টাম বাড়বে। আবার বুলডোজারের ভেলোসিটি অনেক কম, ম্যাস অনেক বেশি। সো মোমেন্টাম বাড়ানোর জন্য দুইটার যে কোনো একটা করলেই হয়। আচ্ছা, এইবার আসি আমরা মোমেন্টামের পরের পার্টে। খেয়াল করে দেখেন মোমেন্টামের এখানে কি লেখা আছে। দুইটা কোয়েশ্চেন যেগুলা কোয়েশ্চেন পেপার থেকে দেওয়া হয়েছে, বিকজ মোমেন্টাম কম আসে। আ চাইল্ড স্ট্যান্ডিং অন আ স্কেটবোর্ড থ্রোজ দ্য বল ফরওয়ার্ড এন্ড স্কেটবোর্ড মুভস ব্যাকওয়ার্ড। আচ্ছা, এখানে কিছু জিনিসপত্র এক্সট্রা পড়তে হবে। We know that law of conservation of momentum, according to our previous knowledge, we are supposed to know that law of conservation of momentum says that the total momentum before collision will be equal to after collision. তার মানে একটা মোমেন্টাম, এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ দ্যাট মোমেন্টাম জীবনে কোনদিন চেঞ্জ হয় না। মোমেন্টাম যা ছিল তাই থাকবে বিফোর দ্য কলিশন এন্ড আফটার দ্য কলিশন। তার মানে ইফ ইউ আর স্ট্যান্ডিং সামওয়্যার হিয়ার এন্ড তোমার মোমেন্টাম হচ্ছে কি জিরো, এন্ড তোমার হাতে একটা স্ফিয়ার আছে, তুমি ওই স্ফিয়ার নিয়ে এক জায়গায় দাঁড়ায় আছো, মানে তোমার আর স্ফিয়ারের মিলে টোটাল ম্যাচ যাই হোক না কেন তোমাদের ভেলোসিটি কি, জিরো। হ্যাঁ, বুঝতেছেন? কি দেখতেছো তুমি, বেঞ্চ কি নিবা? বেঞ্চের দিকে হা করে তাকায় আছে, খাইয়ে ফেলাবে বেঞ্চ। হাসিব বেঞ্চ দেখতেছে সমানে, নতুন দেখতেছে, এই ক্লাসে তুমি 3 বছর ধরে এটা দেখতেছো, ওইদিকে তাকায় খুন করে ফেলবো ফাজিল। বেঞ্চ দেখতেছে সমানে, খুব সুন্দর হয়েছে বেঞ্চটা আজকে, বুঝছো? আজকের মতো সুন্দর কোনোদিন ছিল না, নতুন দেখতেছে, ঠিক আছে? বলে আমি কি করলাম, আমি করলাম সব আমার দোষ। আচ্ছা, এখন দেখেন, তার মানে হইতেছে এই যে এ দাঁড়ায় আছে, যে এর মোমেন্টাম টোটালে কত, জিরো, বুঝছেন? ওর যদি মোমেন্টাম জিরো হয়, সরি, ওর মোমেন্টাম যদি জিরো হয়, ইন দ্যাট কেস ওর মোমেন্টাম যা ছিল তাই থাকবে। আর হোয়াট দ্য পারসন ক্যান ডু ইজ, ও এই স্ফিয়ারটাকে এইদিকে থ্রো করতে পারে। ও স্ফিয়ারকে থ্রো করলে বিফোর দ্য থ্রো মোমেন্টাম যদি জিরো হয় তাহলে আফটার দ্য থ্রো কি হবে, জিরো হবে। Think of it this way: if the sphere moves this way,
and we think that the sphere gains some positive momentum. তো টোটাল মোমেন্টাম তো জিরো ছিল, টোটাল মোমেন্টাম কি হবে? জিরো হবে আবার, তাই না? তার মানে কি হবে খেয়াল করে দেখো, লেটস সে ধরেন তানিশা, হ্যাঁ, ইউ আর হিয়ার স্ট্যান্ডিং অন দিস স্কেটবোর্ড, ঠিক আছে? তুমি যখন এই দাঁড়ায় আছো, তোমার মোমেন্টাম জিরো। অ্যাজ সুন অ্যাজ ইউ থ্রো দ্য স্পিয়ার দিস ওয়ে, তোমার মোমেন্টাম ছিল 0 কেজি মিটার পার সেকেন্ড। স্পিয়ারটা থ্রো করার সাথে সাথে সিনারিওটা এমন হয়ে যাবে, খেয়াল করেন সবাই। হ্যাঁ, মোমেন্টাম ইকুয়াল টু কি, ম্যাস ইনটু ভেলোসিটি। তোমার ভেলোসিটি তো জিরো, তুমি তো দাঁড়ায় আছো এক জায়গায়। তার মানে ম্যাস যতই হোক, তোমার ম্যাস প্লাস এই স্পিয়ারের ম্যাস, হাতে ধরলাম একটা মেটাল বল আছে তোমার কাছে, আর মেটাল বলের ম্যাস আর তোমারটা মিলে টোটাল ম্যাস যাই হোক না কেন, তোমার ভেলোসিটি তো জিরো, তার মানে তোমার মোমেন্টাম জিরো। এখন ওয়ান্স ইউ থ্রো দিস, খেয়াল করেন, শি স্টিল অন দ্য স্কেটবোর্ড, দ্য বল গেইন সাম মোমেন্টাম। বলের মোমেন্টাম যদি আমি ধরে নিলাম 40 কেজি মিটার পার সেকেন্ড হয়, টোটাল মোমেন্টাম আফটার দ্য কলিশন কি হবে, জিরো হবে না? তার মানে দ্য পার্সন হ্যাজ টু গেইন আ মোমেন্টাম দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু -40। সো ও দেখবে যে ও অটোমেটিক্যালি কি করবে, শি উইল স্টার্ট মুভিং ব্যাকওয়ার্ড উইথ আ মোমেন্টাম অফ -40 কেজি মিটার পার সেকেন্ড। তুমি চাইলে ট্রাই করতে পারো, ঠিক আছে? তুমি একটা স্কেট বোর্ডের মধ্যে দাঁড়াও, দাঁড়ায় তুমি যে কোনো একটা কিছু হাতে নাও, নিয়ে তুমি সামনের দিকে থ্রো করো, তুমি দেখবা তুমি পিছের দিকে চলে গেছো। স্কেটবোর্ড ছাড়লে তো তোমার পায়ের ফ্রিকশনের কারণে তুমি আটকে যাইতেছো, যার জন্য তোমার প্রথমে ফ্রিকশনটা কমাইতে হবে। কারণ তুমি বলতে পারো তাহলে আমি এই রিমোটটা নিয়ে, বা ক্রিকেটাররা যখন মাঠের মধ্যে বল থ্রো করে তাহলে ও পিছের দিকে যায় না কেন? ক্রিকেটার যায় না বিকজ ওর মাটির সাথে পা আটকে আছে দেখে। এত তো ফোর্স না যে তোমার মাটির থেকে সরাই নিয়ে চলে যাবে। সিম্পল হিসাব, একটা ক্যানন যখন ফায়ার করে, ক্যানন বল সামনে গেলে ক্যাননটা কোন দিকে যায়? পিছের দিকে চলে যায় না? তুমি যখন ফায়ার করো, তুমি যদি রাইফেল দিয়ে শুট করো, ঠিক আছে, বুলেট সামনে গেলে রাইফেল কোন দিকে যায়? ব্যাকওয়ার্ড যায় না, কেন যায়? বিকজ ওর তো মোমেন্টাম জিরো ছিল। সাডেনলি তুমি ওটার সামনে একটা পজিটিভ মোমেন্টাম দিচ্ছ, কিন্তু ল কি বলে, মোমেন্টাম জিরো ছিল, জিরোই রাখতে হবে নো ম্যাটার হোয়াট। তুমি এটা বাড়াইতে পারবে না। তো বুলেট সামনে গেলে এটা জিরো করার একমাত্র উপায় কি, তাহলে ওই সময় কি করতে হবে, একটা ইকুয়াল মোমেন্টাম কি দিতে হবে, ব্যাকওয়ার্ড দিতে হবে। এই কারণে স্কেট বোর্ডে দাঁড়ায় কেউ যদি কিছু থ্রো করে তাহলে মানুষ পিছিয়ে যাওয়া শুরু করে। তুমি স্কেট বোর্ডে গেলেও হবে, তুমি যদি স্কেট একটা হুইলের মতো থাকে না, হ্যাঁ, স্কেট শুজ আছে যে, ওটার মধ্যে দাঁড়াইলেও হবে। তুমি যদি আইস স্কেটিং করো তাতেও হবে, কিন্তু নর্মাল রাস্তাতে এই জায়গাতে, আমাদের এই জায়গাতে হবে না, বিকজ আমরা ফিল করবো না। দ্য ফ্রিকশন ইজ ওয়ে টু স্ট্রং ফর ইউ টু ফিল এনিথিং লাইক দ্যাট। এই বই ব্যাপারটা জুনাইদ। আচ্ছা, ও হ্যাঁ, তো লাস্ট দিন অ্যাবসেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি পাও নাই? ও তো পাইনি, সাবিল অ্যাবসেন্ট ছিল, ওই যে ইশতিয়াকও অ্যাবসেন্ট ছিল। তোমরা অ্যাবসেন্ট কেন থাকো? আল্লাহ রাস্তায় মাফ চাই তোমাদের কাছে, ফিজিক্স ক্লাস অ্যাবসেন্ট করে না, যে ক্লাস অন্য সব টিচার ক্লাস অ্যাবসেন্ট করে দেয়, সমস্যা নেই। ঠিক আছে, ফিজিক্স ক্লাস অ্যাবসেন্ট করলে কিন্তু ভেজাল হয়ে যায়। দ্য সিলেবাস ডাজ নট পারমিট ইউ টু বি অ্যাবসেন্ট অর টু বি সিক। যাই হোক, আমি তোমাকে বলতেছি, আই এম নট ইভেন কিডিং, আমি আমার কথা বলতেছি। আমি কি বলতেছি, দ্য সাবজেক্ট ডাজ নট অ্যালাউ ইউ টু বি অ্যাবসেন্ট। ইট ইজ ডেড ডিফিকাল্ট, কিন্তু আমি তোমাকে ফিজিক্স ডিফিকাল্ট। হ্যাঁ, যে ইশতিয়াক একটা পাবে, সাবিনা একটা পাবে। হ্যাঁ, ওয়ার্কশিট বই পুরো এ সেটটা আমাদের একবারে আছে, এটা ক্যারি করবেন যখন আমরা ওয়ার্কশিট শুরু করবো, ঠিক আছে? তোমরা অনেকে বলতেছিলা যে এত বড় বই ক্যারি করতে হবে, তুমি ওই যখন ক্যারি করবা তখন ওইটা না নিলেও হবে, তখন আর নোট বই আনার লাগবে না। যখন আমি ওইটা পড়ানো শুরু করবো তখন তুমি শুধু এটা আনবে, ঠিক আছে? তাহলে হবে, একটা যে কোনো একটার সাথে রাখতে হবে, আর যদি দুইটা রাখতে পারো বেটার, ওয়ার্কশিটের সময় যদি দরকার হয় তোমার নোট, বাট প্রবলেম নেই, আমার সাথে থাকে, সো ইউ ক্যান অলওয়েজ ইউজ ফ্রম দ্য প্রজেক্টর, ইনশাল্লাহ আমাদের এখানে থাকবে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। নাও coming to the point that momentuমের সিলেবাস ছোট হইলো, we need to understand these things, যে স্কেট বোর্ডে তার মানে আমরা যদি থ্রো করি, আমরা ব্যাকওয়ার্ড যাই কেন, বিকজ অফ দ্য টোটাল মোমেন্টাম বিকামিং জিরো। ক্যাননের ক্ষেত্রেও সেম, রাইফেলের ক্ষেত্রেও সেম। এখন এবার চিন্তা করেন যে তোমার হাতে একটা রাইফেল আছে, তুমি ফায়ার করলা, বুলেট সামনে গেল, তাহলে রাইফেল কোন দিকে যাবে? পিছনের দিকে যাবে। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আমি যদি তোমারে বলি বুলেট গেইনস আ মোমেন্টাম অফ 5000, তাহলে রাইফেল উইল গেইন আ মোমেন্টাম অফ -5000, তাই না? Now, best part is when the rifle gains a momentum of -5000, এটা কিন্তু ওর -5000 ই হবে। Now you know that momentum is equal to কি, mass into
ভেলোসিটি। তুমি আমারে বললা বুলেট কাইসের 5,000, তাহলে রাইফেল কত পাবে? -5,000, রাইট? বেস্ট পার্ট ইজ তুমি যদি রাইফেলের ম্যাসটা বাড়ায় দাও তাহলে ভেলোসিটিটা একটু কি হবে, কম হবে। ডোন্ট ইউ থিঙ্ক অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন? রাইফেলের বুলেট সামনে গেলে রাইফেল কই যাবে? ব্যাকওয়ার্ড যাবে। সাবিনা বুঝতেছেন? রাইফেলের বুলেট যদি সামনে যায় তাহলে রাইফেল কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ড যাবে। এটা কিন্তু অনেক জোরে ব্যাকওয়ার্ড আসে। আমি যদিও ট্রাই করি নাই, ঠিক আছে, বিকজ আমি আমি যেটা দিয়ে ট্রাই করছি দোজ আর স্মল গান, এয়ার গানস। এয়ার গানসের মোমেন্টটা অনেক কম লাগে, এটা তোমরাও ধরতে পারবা, আমিও ধরতে পারছি, মানে তোমরাও পারবা, ইভেন গার্লস ক্যান ডু দ্যাট। বাট এই বড় রাইফেল কিন্তু মেয়েরা সাধারণত ইউজ করতে পারে না, বিকজ যেই পরিমাণ জোরে রিকয়েল করে এটা, ইফ ইট হিটস ইউর শোল্ডার ইট ব্রেকস ইউর বোনস, হাড্ডি ভেঙে যায় মানুষের। ইনফ্যাক্ট মেয়েদের না, এটা সবারই হবে, তুমি আমারও যদি দাও আমারও হবে জিনিসটা। সেটা আমারও হবে, বিকজ এটা ইউজ করতে পারতে হয়, বিকজ এই বুলেট এমন জোরে সামনে বের হয় যে বুলেটের মোমেন্টাম এমন বেশি থাকে that the rifle has an equal momentum backward. Those who don't know, এরা নিয়ে এরকম করে ফায়ার করে ফেলে and অনেক সময় মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু এরা কল্পনাও করতে পারে না যে এই লাঠির মতো জিনিসটা এত জোরে তার বডির মধ্যে গিয়ে হিট করবে। and it dislocates shoulders, it breaks bones, শোল্ডারের হাড্ডি ভেঙে যায়, কলার বোনস ভেঙে যায় মানুষের, ঠিক আছে, ফেসে লাগলে তো শেষ, ইউর ডেড, ঠিক আছে। যার জন্য এগুলা কি করে, বহুদিন প্র্যাকটিস করা লাগে, কিন্তু বহুদিন প্র্যাকটিস করা লাগে। এন্ড তুমি যদি মনে করো যে না ভাই এটা অতিরিক্ত জোরে পিছিয়ে আসতেছে, আমার একটু এটাকে কমাইতে হবে, তুমি মোমেন্টাম কমাইতে পারবা? বুলেটের যদি মোমেন্টাম সামনের দিকে 5,000 হয় তাহলে তোমার রাইফেলের মোমেন্টাম কত হবে? 5,000ই হবে। এটা তুমি কমাইতে পারবা না। তুমি কমাইতে পারবা একটা জিনিস, তুমি কি করতে পারো, ব্যাসটারে একটু বাড়ায় নিতে পারো রাইফেলের, তাইলে ভেলোসিটিটা কি হবে, একটু কমে আসবে। এই কারণে মানুষ অনেকে বলে যে এত ভারী রাইফেল কেন বানায়, প্রচন্ড ভারী, এটা তোমার হাতে নিলে মনে হবে এটা নিয়ে তো যুদ্ধ করা দূরের কথা, আমি এটা উঠায় কাউরে বাড়িও দিতে পারবো না এটাকে। ঠিক আছে, রাইফেলের এত ভার কেন বানায়, বিকজ আদারওয়াইজ এটার যে ভেলোসিটি হবে ওটা তুমি ধরতে পারবে। আর রাইফেলের জায়গায় যদি ক্যানন হয়, ক্যাননের মোমেন্টাম আরো বেশি, তার মানে ব্যাকওয়ার্ড মোমেন্টাম কি হবে, আরো বেশি হবে। যার জন্য তুমি এখনো যদি পুরান ঢাকাতে এই যে লালবাগ কেল্লা এসব জায়গাতে যাও, তুমি দেখবা ছাদের উপরে ইয়া দেওয়া আছে, কি বলে, ওয়াল বানানো থাকে, ওই ওয়ালের সামনে ক্যানন দিত যাতে ব্যাকওয়ার্ড মোমেন্টাম এমন বেশি হতো যে ওয়ালে এসে বাড়ি খেত, বিকজ মানুষের পক্ষে এটা ধরা সম্ভব না। মানুষের পক্ষে ধরা সম্ভব না। আগে কি করতো, ক্যানন, একটা ক্যানন ফায়ার করার আগে মানুষ ওটার পিছনে বালুর অনেকগুলা বস্তা দিত, ঠিক আছে, এইসব স্যান্ড স্যাক দিয়ে, তারপরে এই স্যাক সব রাখার পরে কি করতো তোমার, অনেক স্যান্ড স্যাক থাকতো, স্যান্ড স্যাক সবগুলো দিয়ে 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 তারপরে কি করতো, লক করতো, লক করতো যাতে ব্যাকওয়ার্ড না আসে, বিকজ ব্যাকওয়ার্ড আসলে ধরা সম্ভব না। তুমি এই পরিমাণ মোমেন্টাম দিতে পারবে না। আমি এগুলা কেন বলতেছি সিলেবাসে নাই, কারণ হইতেছে এটা বলার কারণ হচ্ছে এটা কোয়েশ্চেন এখান থেকে আসে। কোয়েশ্চেন ওই মোমেন্টাম নিয়ে আসবে না, তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে একজন মানুষ র্যান্ডম একটা বল থ্রো করছে, ও আইসের উপর দাঁড়ায় ছিল, পিছনের দিকে স্লিপ করে পড়ে গেছে, কেন করে গেছে? দেন ইউ নিড টু স্টার্ট এক্সপ্লেইনিং that the total momentum according to the law of conservation of momentum remains zero. So if the ice ball, ঠিক আছে, if the ice ball has a positive momentum then the person gains a equal and opposite negative momentum, and when you get the negative momentum the person starts sliding because the friction isn't enough, so that the total momentum remains zero, and that's the reason. Now look at the question, আমরা যেটা question paper থেকে নিছি, ঠিক আছে, these are the only two questions that I have found in the past 8 years which could be repeated or are very important. আরো কোয়েশ্চেন আসতে পারে, but these are important, তার মানে এগুলো মেমোরাইজ করতে হবে। A child standing on a skateboard throws a ball forward and the skateboard moves backward, explain why। ঠিক আছে, এক্সপ্লেনেশন আমরা মার্ক স্কিমে কিভাবে দেওয়া আছে, দ্য ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ জিরো, তার মানে এটা আমাদের প্রথমে বলতে হবে দ্যাট চাইল্ড উইথ দ্য আইস বল, ও যে দাঁড়ায় আছে টোটাল মোমেন্টাম জিরো, when the ball is thrown forward it gains some momentum and the child gains an equal and opposite momentum, the momentum of the child is equal to the momentum of the ball, obviously they are in opposite direction, but বলের থেকে মানুষের ম্যাস কি বেশি, তাই মানুষের ভেলোসিটিটা একটু কম হবে, দ্যাটস ইট। বুঝতেছি। এত ছোট অ্যান্সার কেন, বিকজ শর্টকাট টু দা পয়েন্ট মার্কসিং থেকে নেওয়া, এই কারণে অ্যান্সার আর সো শর্ট। এন্ড তোমাদের ইউনিট টু গেট দ্য হ্যাং অফ ইট, দ্যাট আমি দুনিয়ার জিনিসপত্র লিখলে মার্ক পাবো না, আমার টু দা পয়েন্ট লিখতে হবে। যেমন এই অ্যান্সারে, লুক এট দিস অ্যান্সার, এই অ্যান্সার কিন্তু একদম বরাবর বরাবর দেওয়া। প্রথমে জিরো ছিল, বল গেইনস পজিটিভ, চাইল্ড গেইনস নেগেটিভ, চাইল্ড হ্যাজ গ্রেটার মাস সো দ্য ভেলোসিটি ইজ লোয়ার বাট দ্য ওভারঅল সিস্টেম momentum of the system remains zero before and after collision. So if you can write answers like this, এখন most students complain that
আমি অ্যান্সার লিখি আমি মার্ক পাই না, আমি অ্যান্সার লিখে আমি মার্ক পাই না। এএস এর সিলেবাস অনেক ছোট, শেষ করতে খুবই কম সময় লাগে, কিছুদিনের ভিতর শেষ হয়ে যায়, স্টুডেন্টসরা সব বুঝে কিন্তু অ্যান্সার করতে পারবে না। এটা আমি বারবার বলতেছি and আবারও বলি যে তুমি যদি প্র্যাকটিস না করো তুমি ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড এখান থেকে মার্ক পুল অফ কেমনে করার লাগে, বুঝছেন? মার্ক পুল অফ, আর এইটা ইজ আ টোটাল মিথ দ্যাট এএস এর রেজাল্ট খারাপ হয়, এএস এর রেজাল্ট খারাপ হয় না, এএস এর রেজাল্ট খারাপ হয় না। আমার এইবারের স্টুডেন্টস আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে, গতবারের স্টুডেন্টস ভালো রেজাল্ট করছে, এভরিবডি হু স্টাডিড, একটা মানুষও কিন্তু খারাপ হয়েছে। এটা নিয়েও গতকালকে আমরা কয়েকজন টিচার্স কথা বলতেছেন, আমরা যে শো মি ওয়ান স্টুডেন্ট যে পড়াশোনা করছে but তারপর একটা ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট নিয়ে বেড়ে গেছে, এরকম হয় নাকি? ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট নিয়ে যারা বের হইছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষজন বলতেছে যে এএস এর ফিজিক্স এর রেজাল্ট আর এ টু ফিজিক্স এর রেজাল্ট নাকি খারাপ হয়, এটাই নাকি নর্মাল, এটা নাকি খুব স্বাভাবিক একটা ব্যাপার, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। তাহলে ভালো যারা করতেছে ওরা কেমনে ভালো করতেছে? আর তোমারে আমি বলি তুমি এতটুক সুচিন্তা করো যে ভালো করতেছে তুমি তার সাথে যে খারাপ করছে তার ডিফারেন্স, তুমি ফ্রম আ নিউট্রাল পার্সপেক্টিভ ইউ লুক এট ইউর ফ্রেন্ডস অর ইউর সিনিয়র্স, তুমি নিজে দেখলে বুঝতে পারবা যে দিস পারসন ইউজ টু স্টাডি এন্ড দ্য আদার পারসন ডিডন্ট, সিম্পল হিসাব ভাই। এইটা তুমি কমন ফ্যাক্টর পাবা। So আমাদের পড়ে ভালো রেজাল্ট করতে হবে, না পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব না। ফিজিক্সের ভ্যালু অনেক, একটা ফিজিক্সে বি গ্রেড মিনস আ লট, ফিজিক্সে বি পাওয়া ইজ ওয়ে বেটার দ্যান ম্যাথসে এ পাওয়া, ফিজিক্সের বি মিনস মাচ মোর দ্যান বিজনেস অর ইকোনমিক্স অর অ্যাকাউন্টিং এর এ। একটা অ্যাকাউন্টিং এর এ পাওয়া স্টুডেন্ট আর ফিজিক্সের বি পাওয়া স্টুডেন্টের মধ্যে ফিজিক্সের বি পাওয়া স্টুডেন্ট ইজ আ বেটার স্টুডেন্ট, সবাই জানে, সো অবভিয়াস দ্য পার্সন ইজ আ বেটার স্টুডেন্ট। তার মানে কি হবে, তোমার ফিজিক্সে পড়াশোনা করেই ভালো রেজাল্ট করে আসতে হবে ইনশাল্লাহ, উইচ উই উইল ডু। আচ্ছা, এবার দেখেন হোয়াট ইজ দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, লাইক আই সেড দ্যাটস, এটা মুখস্থ থাকতে হবে 100%, প্রত্যেক বছর আসে, ঠিক আছে? দ্য সাম অফ দ্য টোটাল মোমেন্টাম বিফোর কলিশন উইল বি ইকুয়াল টু সাম অফ দ্য টোটাল মোমেন্টাম আফটার দ্য কলিশন। আর উপরের যে কোশ্চেন আমরা করলাম চাইল্ড অ্যান্ড স্কেটবোর্ড, এটা আমি আবারও বলি চাইল্ড আর স্কেটবোর্ডের জায়গায় এটা যে কোনো কিছু হতে পারে, ক্যানন বল হতে পারে, রাইফেল হতে পারে, যাই আসুক ইউর অ্যান্সার ইজ দ্য সেম, তুমি জাস্ট ওটা চেঞ্জ করে দিয়ে দিবা, একই জিনিস, ঠিক আছে? ওকে, মোমেন্টসে আসি। এবার মোমেন্টস থেকেও খুব কম কোশ্চেন আসে, বিকজ মোমেন্টাম আর মোমেন্ট আমাদের সিলেবাসে মাত্র অ্যাড করা হয়েছে কিছুদিন হইলো, এটা আগে ছিল না, হ্যাঁ। তো নতুন অ্যাড করার কারণে এখান থেকে কোয়েশ্চেন একদম কম আসে। আমি একটু মোমেন্টস এর পার্টটা আলাদা করে বুঝাই দিই, ঠিক আছে, নোটের পার্টে আর না যাই। সবাই একটু খেয়াল করেন, মোমেন্ট কি জিনিস। যদি আমি তোমারে বলি যে এখানে একটা কাঠ আছে, লম্বা একটা উডেন প্ল্যাঙ্ক আছে, তোমার যদি বলি এতে ধরে উঠাও জিনিসটাকে, ইট ইজ ফিক্সড এট দ্য পয়েন্ট পি, পি তে পিভটেড, উঠাইতে হবে কোথা থেকে, এ থেকে, অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। বাট যদি বলি বি থেকে উঠাইতে তাহলে কি হবে, ইজিয়ার হবে। দিস ক্লিয়ারলি শোজ তোমার স্ট্রেংথের উপর খালি ডিপেন্ড করে না, কারণ একই তো মানুষ, আমার কাছে এর থেকে বি ইজি কেন লাগে, তার মানে দূরে গেলে ইজি লাগে, which means it does not depend on my force, it does not depend on my strength, it also depends on তুমি কত দূরে গেছো, তুমি যত দূরে যাবা তত তোমার জন্য উঠানোটা ইজিয়ার হবে জিনিসটাকে। তোমার যদি বলে একটা লম্বা একটা, আমাদের বাসায় যে বেড থাকে, বেড গুলো কেমন থাকে, স্কোয়ারিশ তো থাকে না, রেক্ট্যাঙ্গুলার থাকে, তাই না? বেড গুলো সব তুমি কি করবে, অলওয়েজ লম্বা দিকে গিয়ে দেখবো মানুষ উঠানোর চেষ্টা করে। যখনই তোমারে বলবে, তোমারেও যদি বলে উঠাইতে, তুমি কি কই ট্রাই করবা, লম্বা সাইডে, অন্য সাইডে গিয়ে তারপরে কি তুমি উঠানোর চেষ্টা হবে, বিকজ ইউ নো ইট তার এখান থেকে উঠানোটা ইজিয়ার হবে। কেন ইজিয়ার হবে, বিকজ যত দূরে যাই তত আমাদের ফোর্স তো বাড়ে না, বাট ফোর্সের ইম্প্যাক্ট ইজিয়ার হয়। কেন ইজিয়ার হয়, এই যে ফোর্সের ইম্প্যাক্ট, এই ফোর্সের ওয়াইড অ্যাঙ্গেল না, দূরে যেতে হবে, যেখানে আটকানো তার থেকে তোমার দূরে যেতে হবে। যেমন আমি তোমারে বলি তোমার বাসার দরজা যদি এইটা হয়, তোমরা খেয়াল করে দেখছো ডেফিনেটলি দরজার এখানে কয়েকটা জিনিস থাকে, দেখছো? এটা কি লক জায়গাটা না, দিজ আর দ্য পিভটস, তিনটা পিভট থাকে সাধারণত একটা দরজার মধ্যে, আনলেস দ্য ডোর ইজ ওয়ে টু বিগ, ঠিক আছে? তাসনিম তাড়াতাড়ি আসেন, কষ্ট করে একটু তাড়াতাড়ি আসেন স্যার, আপনার ওই এসে ডিপেন্ড করে। এ, আমার তো কিছু হবে না, তুমি পারবা কেমনে? আর একটু আর্লি পড়াশোনা করেন, আই মিন আসেন, তাইলে আপনি পুরা ইয়াটা পাবেন, আমার তো কিছু হবে না, পরে ক্ষতি হবে তোমার। জ্যাম তো অনেক হয় এখন, অটো রিক্সা এত বাড়ছে, একটা রোডের মধ্যে একটা অস্বাভাবিক লেভেলে অটো রিক্সা, এমন অটো রিক্সা হইছে, এটা আসলে অটো রিক্সা গুলো না থাকলে ভালো ছিল। একটা সার্টেন সুবিধা হয় অটো রিক্সা থাকাতে, তোমাদেরও সুবিধা হয়, স্টুডেন্টসরাও সবাই অটো ইউজ করে, মানুষজন ইজিলি যাইতে পারে। লিমিট না, এটা অফ করে দেওয়া দরকার, তুমি তো সব রকমের সুবিধা চাইতে পারো না, এই সব রকমের সুবিধা চাওয়া যায় না, তো সুবিধা হয়। আমরা যেমন এই যে তোমার, আমি নিজেও
একটু আগে আমরা কয়েকজন 10-এ গেছিলাম, আমরা অটোতে গেলাম, অটো দিয়ে আসলাম, ইজি না, হাইটে আসছি, অটো রিক্সা দিয়ে গেছি, ইজিয়ার হয়। কিন্তু সব রকমের ইজিয়ার জিনিসপত্র অলওয়েজ নেওয়া উচিত না। বাইরের দেশে কিন্তু মানুষজন 9 থেকে 10-এর ডিস্টেন্স কল্পনাই করতে পারে না, দে টেক সামথিং, তাই না? বাংলাদেশের মানুষজন যে অনেক হাঁটতে হয়, অনেক হাঁটতে হয়। দে হ্যাভ মেট্রো, দে হ্যাভ ট্যাক্সি, ট্যাক্সি স্টেশনে থাকে, সাইকেল থাকে, অনেক দূর হাইটে যাওয়া লাগে। আমাদের দেশের মানুষজনের এত বাজে অবস্থা। স্যার, হ্যাঁ, কালকে তো স্যার রেজাল্ট, আমার রেজাল্ট একটু একটা পিকচার তুলে পাঠাই দিলেন স্যার। রেজাল্ট আমার কাছে আজকে মেইল আসছে ব্রিটিশ কাউন্সিল থেকে। হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিলের মেইলে কালকে বলছে রেজাল্ট আসবে তোমার 12টা 10-এর দিকে আসবে আমার কাছে, আমার স্যার কাছে। আপনি আপনি একটু স্যার পাঠাই দিন ছবি তুলে, আচ্ছা আমি ঠিক আছে, যাইতে আমি তো চাইতেছি না ক্লাসে স্যার। থাকি না, 12টা 10-এ ক্লাস নাই কালকে আমার মনে হয়। ঠিক আছে, স্যার পাঠাই। আমি আপনাকে ফোন দিব না, হ্যাঁ? সবাই বলতেছে আমার আগে ফোন দিবে, আমি সবার রেজাল্ট আগে কেমনে দিব? স্কুলের টাইম হইতেছে 2টা। স্যার আমার জ্বর তুমি আসছে যে স্যার, কোনো, মরে যেতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আরেকটু পর। যে কোনো স্কুলের টাইম হইতেছে 2টা, 2টার দিকে রেজাল্ট দিবে। হ্যাঁ, স্কুলের টাইম হচ্ছে 2টা। আই থিঙ্ক আই উইল হ্যাভ দ্য রেজাল্ট ইনশাল্লাহ বাই 12:10। এর এক্সেলের টাইমিং আমাকে আজকে সকালে মেইল করছে যে 12টা 10-এর ভিতর আমার কাছে রেজাল্ট পাঠাবে। এখন আমি পাইলে আমি তোমার রেজাল্ট তোমার পাঠিয়ে দিব না, স্ক্রিনশট নিয়ে আমার কাছে আমার ফোনে আসবে ইনশাল্লাহ, আমি পাঠিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে যে তোমার সবারটা কেমনে পাঠাবো? সবাই আমারে বলতেছে আমারটা আগে পাঠায়। আরে না, তাহলে তো সবার রেজাল্ট চলে যাবে একবারে, বোকা। স্যার সবাই তো অসুস্থ না, আমি তো অসুস্থ তাহলে স্যার। তো প্রাইভেসি একটা ব্যাপার আছে না, স্টুডেন্টস দে ডোন্ট ওয়ান্ট ইট। তুমি আমি সবার পুরো কয়েকশো মানুষের রেজাল্ট একবারে সবার কাছে পাঠাই দিব, এটা খারাপ হবে না? কেমন কথা? তুমি তো আর 200-300 মানুষেরটা জিজ্ঞেস করবা না কি পাইছো? আননোন মাসে এটা দেওয়া যায়? এটা স্টুডেন্টসটা মানে খারাপ ভাববে। এটা দেওয়া যাবে না, মানে আমি রেজাল্ট দিয়ে দিব না, আমার পরিচিত রেজাল্ট আসলে আমি ওগুলো স্ক্রিনশট নিয়ে সাধারণত পাঠাই দিই। মানে আমার স্টুডেন্টস বা নোন ফেসেস যেগুলো থাকে আমার মেসেঞ্জারে অ্যাডেড থাকলে আমি তাদের রেজাল্ট স্ক্রিনশট নিয়ে অনেক সময় পাঠাই দিই। ঠিক আছে, তোমারটা পাঠাই দিব না কালকে আমি। রেজাল্ট দেখলে জাজ কি করবো? আমি তার নিয়ে কথা বলি না, কি জাজ করবো? ভালো রেজাল্ট করে তো আমার স্টুডেন্টস, তোমরা নিজেরাও দেখছো, আগের বছর তোমরা দেখছো আলহামদুলিল্লাহ আমার সব স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে, খারাপ তো করেনি। তোমরা যখন ছিলে আগের বছর রেজাল্ট আসছে না, তোমরা দেখছো না স্টুডেন্টসরা ভালোই তো করছে। আগের বছর তো অনেক ক্যান্ডিডেটস ছিল, ওই ক্যান্ডিডেটস এর মধ্যে তো সব ভালো যায়, সাবিলাদের ব্যাচে তো অনেক স্টুডেন্টস ছিল, ওরাও তো মাসাল্লাহ সবাই ভালো করছে। তোমাদের ব্যাচেও তো আলহামদুলিল্লাহ অনেকজন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, অনেক। তোমাদের ব্যাচে অনেক মানুষজন পরীক্ষা দিচ্ছে এবার, এরা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। তবে একটা জিনিস কি হয়েছে, তোমাদের ব্যাচটা ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্ট। মানে কি, অনেক স্টুডেন্টস কম পড়ে পরীক্ষা দিছে, দ্যাট ইজ সামথিং আমি আই ক্যান নট ফরগেট দিস। মানে এটা আমি প্রত্যেক টাইমে ফিল করি যে দ্য ব্যাচ ডিডন্ট স্টাডি এনাফ, ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তোমাদের ব্যাচে প্রচুর ছেলে মেয়ে ছিল যারা কম পড়ে পরীক্ষাটা দিয়ে দিচ্ছে, মানে কোনো মতে পড়ে দিচ্ছে। এটার একটা ইম্প্যাক্ট, গড ফরবিড, আল্লাহ না করুক, আমি চাই না, বাট এটা একটা ইম্প্যাক্ট পড়তে পারে। And পড়লে আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ ইট, বাট স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট when I'm saying যে তুমি রেজিস্টার ফর কেপেবল না, তার মানে তুমি আসলেই কেপেবল না। জোর করে কিছু ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, এদের রেজাল্ট খারাপ চলে আসবে। ঠিক আছে, কিছু স্টুডেন্টসকে আমি না করছিলাম পরীক্ষা দিও না, মক দিয়ে এত খারাপ করছে, এইবারও সেম কেস, ভালো না প্রিপারেশন, পড়তে চায় না, ভালো হবে কোথায়? আচ্ছা, এই হইতেছে তাহলে দরজার হিসাব করি আমরা। দরজার ক্ষেত্রেও তুমি যখন দরজাটা, যেই যে এই যে 3টা জায়গা বাম দিকে যে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট হচ্ছে পিভট পয়েন্ট, দিজ আর দ্য পিভটস। যেখানে দরজা আটকানো থাকে ওগুলাকে আমরা পিভট বলি, যে কোনো কিছু যেখানে আটকানো থাকে ওটাকে আমরা পিভট বলি অথবা ফালক্রাম বলি। হ্যাঁ, কারণ দরজা যেখানে আটকানো আছে, আমরা মোমেন্ট কাকে বলি? মোমেন্ট হইতেছে, সামটাইমস ইট ইজ অলসো কল্ড দ্য টার্নিং ইফেক্ট অফ ফোর্স। তার মানে যেটা একটু আগে বললাম যে ফোর্স, তুমি এ তে ধাক্কা দেওয়া আর বি তে ধাক্কা দেওয়া ইজ নট দ্য সেম থিং। কারণ বি তে ধাক্কা দিলে ইট উইল বি ইজিয়ার টু লিফট দ্য অবজেক্ট, দূর থেকে টান দেওয়াটা অলওয়েজ ইজিয়ার হয়। এই কারণে আমরা চিন্তা করছি যে তার মানে একটা ফোর্স যদি এখানে 200 নিউটন হয় আর এখানেও যদি 200 নিউটন হয়, তাহলে এখানকার ডিস্টেন্স যদি 1 মিটার হয় আর এখানকার ডিস্টেন্স যদি 3 মিটার হয়, ইন দ্যাট কেস 3 মিটার ডিস্টেন্সে আমাদের ইজিয়ার হয়। এখন মোমেন্ট কি জিনিস? মোমেন্ট বলতে এক্স্যাক্টলি কোনো জিনিস নাই। মোমেন্ট কি? মোমেন্টের সিম্পল ডেফিনিশন ফোর্স ইনটু ডিস্টেন্স। তার মানে ফোর্স কত?
200, ডিস্টেন্স কত? 3। তার মানে মোমেন্ট কত হইল? 600 নিউটন মিটার ইজ দি এসআই ইউনিট। এখন তুমি বলতে পারো এটা কি হইলো, ফোর্স ইন্টু ডিস্টেন্স করলাম, এই জিনিসটা কি বের হইলো? ইট ইজ জাস্ট আ নিউমেরিক্যাল ভ্যালু। দেয়ার আর সার্টেন কোয়ান্টিটিস ইন ফিজিক্স যেগুলোর আসলে এক্সাক্ট কোনো ডেফিনেশন নাই। যেমন তুমি যদি আমার জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মোমেন্টাম, মোমেন্টাম ডাজ নট হ্যাভ আ ডেফিনেশন। মোমেন্টামের ডেফিনেশন কি? ইট ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ ম্যাস অ্যান্ড ভেলোসিটি। তার মানে টেকনিক্যালি আমি তোমার কি বললাম, আবার ফর্মুলা বললাম কিন্তু, তাই না? Momentum does not have a definition. Moment does not have a definition. What is moment? Moment is force multiplied by the distance from the pivot. That is moment. কারণ কি আমরা এগুলো কেন বের করি? বিকজ ইভেন দো ওর কোনো এক্সাক্ট ডেফিনেশন নাই, এই ভ্যালু দেখে বোঝা যায় কোন জায়গা থেকে উঠানোটা ইজিয়ার হবে। যেমন এখানে ফোর্স ইন্টু ওয়ান করলে 200 × 1, এই জায়গাতে মোমেন্ট কত আসতেছে? 200 নিউটন মিটার। আর এখানে আসতেছে 600 নিউটন মিটার। যেখানে মোমেন্টের ভ্যালু বেশি হবে ওখান থেকে উঠানোটা ইজিয়ার হবে। সো মোমেন্টের ভ্যালু বাড়ানোর দুইটা উপায়, হয় তোমার ফোর্স বাড়াইতে হবে অথবা ডিস্টেন্স ফ্রম দ্য পিভট বাড়াইতে হবে। তুমি খেয়াল করে দেখো দরজার এখানে একটা নব আছে, নবের নাম দিলাম আমরা এক্স। দরজার নব যদি আমি এখানে মাঝখানে দিতাম অথবা এই জায়গাতে দিতাম, তোমার কি মনে হয় পিভট থেকে সবচেয়ে বেশি ডিস্টেন্স কখন হবে? এ তে দিলে, বি তে দিলে, না সি তে দিলে? সি তে দিলে না? তার মানে দ্য গ্রেটার দ্য ডিস্টেন্স দ্য ইজিয়ার ইট বিকামস টু প্রডিউস হোয়াট? মোমেন্ট। আর যত মোমেন্ট প্রডিউস করা ইজিয়ার হবে তত তোমার জন্য দরজার খোলাটা ইজিয়ার হবে। এই কারণে তুমি দেখবা দুনিয়াতে যে কোনো দরজাতেই দরজার নব অলওয়েজ দেওয়া হয় কোন দিকে? যেদিকে পিভট আছে ঠিক তার উল্টা দিকে, আরেক মাথায় দেওয়া হয়। কারণ কি হয়, আরেক মাথায় দিয়ে ওরা কি বাড়াইতেছে? ডিস্টেন্স বাড়াইতেছে। ডিস্টেন্স বাড়াইলে মোমেন্ট বাড়তেছে। সো মোমেন্ট অলওয়েজ যত বাড়বে তত আমাদের জন্য জিনিসটাকে উঠানো ইজিয়ার হবে। সামটাইমস ইট ইজ অলসো কল্ড দ্য টার্নিং ইফেক্ট। বিকজ তুমি খেয়াল করে দেখো দরজা কিন্তু আসলে তুমি খুলো বা বন্ধ করো যাই করো, তুমি কিন্তু আসলে দরজাকে টার্ন করো। It is rotating about a point. For example, if this is a door, this is where it's pivoted. তো দরজা কিন্তু রোটেট করে হাফওয়ে, আবার রোটেট করে হাফওয়ে। সো ইট ইজ অ্যাকচুয়ালি রোটেটিং এক্স্যাক্টলি 90 ডিগ্রির মতো দরজাটা রোটেট করে। সো দরজা যখন রোটেট করে তুমি ইউ আর ট্রাইং টু টার্ন ইট ইনটু আ সার্কেল। সো আমরা অনেক সময় বলি যে ইট ইজ ইজিয়ার টু রোটেট ইট। যত তুমি ডিস্টেন্স দূরে নিবা, তোমার যে কোনো দরজার পিভট, ঠিক আছে, অলওয়েজ দরজার আদার এন্ডে থাকে, সরি বাই ব্যাক, পিভট থেকে আদার এন্ডে থাকে হচ্ছে দরজার নবটা, যাতে তোমার টান দিতে ইজিয়ার হয়। ডিস্টেন্স যত বেশি হবে তত টান দেওয়াটা ইজিয়ার হবে। সো মোমেন্ট ইজ দিস। হাউএভার মোমেন্ট আবার অন্য জিনিসপত্রেরও হয়। যেমন ফর এক্সাম্পল এখানে যদি আমরা ধরে নেই এইটা হচ্ছে একটা বিম, বিমের এখানে একটা, সরি কই গেল, বিম, বিম মানে একটা প্ল্যাঙ্ক, উডেন প্ল্যাঙ্ক, বিম বলি, বিইএএম, বিম। সো উডেন বিম যদি হয়, এই বিমের মাঝখানে এইটা দিয়ে যদি ইফ ইট ইজ ফ্লোটিং, ইন দ্যাট কেস এটাকে আমরা পিভট বলি। তুমি এইখানে যদি একটা মানুষ থাকে, ও কি করতেছে? এটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাচ্ছে না? এগুলো আমরা ওলো পড়ছি, প্লিজ কারো প্রবলেম থাকলে বললেন। ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাচ্ছে। ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাচ্ছে কতটুক দিয়ে? মানুষের ফোর্স মানে ওর ওয়েট ইনটু এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স করলে তুমি কি পাবা? ক্লকওয়াইজ মোমেন্ট পাবা। এখন যদি এইখানে আরেকটা মানুষ থাকে, একই যদি ডিস্টেন্স থাকে, এন্ড এই মানুষের ওয়েট কি আরো বেশি, তার মানে ফোর্স ইনটু ডিস্টেন্স করলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে না? আর এটা কোন দিকে ঘোরাচ্ছে? ক্লকওয়াইজ ডিরেকশন। আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, যার জন্য এটাকে বলি আমরা ক্লকওয়াইজ মোমেন্ট। যদি ক্লকওয়াইজ মোমেন্টের থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বেশি হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরে পড়ে যাবে এটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর ক্লকওয়াইজ মোমেন্ট বেশি হলে ক্লকওয়াইজ মোমেন্টে, এখন ধরো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বেশি হয়ে গেছে, এখানে কি করলো চিন্তা করলো, তাহলে আরেকটা পিচ্ছি একটা নিয়ে নিয়েছে ক্লকওয়াইজ মোমেন্ট বাড়ানোর জন্য, তাই না? দ্যাট ইজ হাউ উই ব্যালেন্স দ্য থিং। যার জন্য দের ইজ আ ল, ইফ থিংস গেট ব্যালেন্সড ইট উইল অনলি বি ব্যালেন্স যদি ক্লকওয়াইজ মোমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ দুটো সমান সমান হয়ে যায়। নাহলে জীবনে কোনোদিন কোনো জিনিসপত্র ব্যালেন্স হয় না। থিংস উইল অনলি বি ব্যালেন্সড ওয়েন দ্য টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট, টোটাল কেন বলছি খেয়াল করে দেখো, ডান সাইডে আমরা দুজনকে দিছি। ডান সাইডে দুজন দিছি মানে কি? এমন না যে ডাইনের মানুষের বেশি হইতে হবে, বাইরের মানুষের কম হইতে হবে, হাবি জাবি এসব না। ডাইনের মানুষের সবগুলা মিলায় বামের মানুষের যতজন আছে সবারটা মিলায় সমান হইতে হবে। The clockwise moment, some of the clockwise moment has to be equal to some of the anti-clockwise moment. For example, আমরা এই পার্টটা শেষ করে ফেলি, দেখেন ইজি স্টাফ।
এই যে মোমেন্টের ব্যাপারে কি আছে, হোয়াট ইজ, আচ্ছা দুইটা কোয়েশ্চেনও আছে আবার এখানে। মোমেন্ট কি জিনিস? ফোর্সেস অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট ক্যান মেক দ্য অবজেক্ট accelerate, decelerate, or at the same time it can rotate the object. This is called the turning effect of the force. There is a fixed point which is called the pivot. এগুলো তো আমরা মাত্র পড়ছি, ঠিক আছে, আর পড়া লাগবে না এগুলো। হোয়াট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি? আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটিকে আমরা ও লেভেলে পড়ছিলাম না, যেমন এই রিমোটটাকে আমি এই জায়গায় ধরে ব্যালেন্স করতে পারতেছি, তার মানে কি ইভেন দো ওর ডান সাইড বাম সাইডে ওয়েট আছে, বাট পুরা ওয়েটটা সিমস লাইক অ্যাজ ইফ ইজ অ্যাক্টিং ওভার হিয়ার, এন্ড ওটাকে আমরা ধরে ফেলছি, মানে কি এটা ব্যালেন্স হয়ে গেছে। আসলে কি করছি, এটা তো একটা ডেফিনেশন, এটা সবাই আবার শুনি। ইট ইজ দ্য পয়েন্ট ওয়্যার, ইভেন দো ইট ইজ নট দ্য ট্রুথ, but all the weight of the object seems to act through this point. It looks like as if পুরা ওয়েটটা এই পয়েন্ট দিয়ে কাজ করতেছে, তুমি এটাকে ব্যালেন্স করবা, অবজেক্ট উইল বিকাম ব্যালেন্সড। কিন্তু আসলে ফ্যাক্ট এইটা না, ফ্যাক্ট হইতেছে ওর যে ক্লকওয়াইজ, এমন জায়গায় ধরছি আমি এটাকে, যে ওর ক্লকওয়াইজ মোমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এখন দুইটা কি আছে, ইকুয়াল আছে। বুঝতেছি? ক্লকওয়াইজ মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল আছে। যেই পয়েন্টটাতে ধরলে অবজেক্টটা ব্যালেন্স হবে, যেখানে সাপোর্ট দিলে, ওই পয়েন্টটাকে আমরা বলি দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, because that is the point through which the gravitational force seems to be acting. It is the point through which all the weight of the body seems to act. What is meant by equilibrium? Equilibrium মানে হইতেছে there is zero resultant force in any direction, মানে সোজা কথা যখন ব্যালেন্স হবে তখন আমরা ইকুইলিব্রিয়াম বলি। নিচের যে ডায়াগ্রাম আছে এগুলো আমাদের পড়ার আসলে আর দরকার নাই, বিকজ ডায়াগ্রাম দেখে আই থিঙ্ক উই ক্যান এক্সপ্লেইন দিস। পার্সন এ produces a momentum of 1000 into 1, তার মানে টোটাল মোমেন্টাম কত, 1000। আর পার্সন বি প্রডিউসেস কত, ওয়েট একটু বেশি, কম, পার্সন বির ওয়েট কত, 500, যার জন্য মোমেন্টাম, মোমেন্ট বাড়ানোর জন্য কি করছে, ডিস্টেন্স বাড়ায় ডাবল করে দিচ্ছে, টোটাল মোমেন্ট আবার কত হচ্ছে, 1000 হয়েছে। দুই সাইড যদি ইকুয়াল হয়, সাম অফ দ্য ক্লকওয়াইজ মোমেন্ট বিকামস ইকুয়াল টু সাম অফ দি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। বুঝি এই পর্যন্ত? এবার আসি আমরা সেন্টার অফ গ্র্যাভিটিতে, ঠিক আছে? এই জিনিসটা এটা আমরা শেষ করে ফেলি। আমরা জানি যে ও লেভেলসও আমরা পড়ছি, এগুলো নতুন করে তোমাদের এ লেভেলস সিলেবাসে আরেকবার অ্যাড করা হয়েছে। সেন্টার অফ গ্র্যাভিটি কি জিনিস? দ্য পয়েন্ট থ্রু উইচ দ্য এন্টায়ার ওয়েট অফ দ্য বডি সিমস টু অ্যাক্ট। আগেই বলি, দেয়ার আর টু কাইন্ডস অফ অবজেক্টস, ওয়ান ইজ আ রেগুলার অবজেক্ট অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ অ্যান ইরেগুলার অবজেক্ট। রেগুলার অবজেক্ট কোনগুলা? রেগুলার অবজেক্ট যেসব অবজেক্টকে আমরা ফর্মুলা দিয়ে এরিয়া বের করতে পারি, ফর এক্সাম্পল, অথবা ফর্মুলা দিয়ে ভলিউম বের করতে পারি। ফর এক্সাম্পল, a cylinder, it's a regular object. We all know what a cylinder is, তাই না? এই যে এটা, right? This is a cylinder. For example, a square. For example, a rectangle. For example, a circle, a sphere. These are objects. Sphere এর ভলিউম কি? 4/3 pi r cube. সিলিন্ডারের ভলিউম কি? পাই আর স্কোয়ার এইচ। স্কোয়ারের ভলিউম কি? এক্স কিউব। অ্যান্ড কিউবয়েডের ভলিউম কি? লেন্থ ইন্টু উইডথ ইন্টু হাইট। এই যে অবজেক্টস এর ভলিউম, এই যাদেরকে ভলিউম অথবা এরিয়া আমরা ফর্মুলা দিয়ে বের করতে পারবো, তারা হইতেছে রেগুলার অবজেক্ট। এন্ড যাদেরকে ফর্মুলা দিয়ে বের করা যাবে না, তারা হইতেছে ইরেগুলার অবজেক্ট। ফর এক্সাম্পল এইটা, ইট ইজ নিদার আ স্কোয়ার নর আ রেক্ট্যাঙ্গেল, ও প্রপার কোনো কিছুতেই নেই, এই সাইডে কার্ভ করা আছে, ঠিক আছে, এখান থেকে আরো কিছু ডিজাইন করা আছে। এই টাইপের অবজেক্ট ইজ ইরেগুলার অবজেক্ট। ইরেগুলার অবজেক্টস এর তোমার কোনো ফর্মুলা থাকে না, সো ইরেগুলার অবজেক্টস আমরা ইরেগুলার বলি, and এদের সেন্টার অফ গ্র্যাভিটি অন্যভাবে কাজ করে। আগে বলি আমরা রেগুলার অবজেক্টস এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কাজ করে। ফর রেগুলার অবজেক্টস দ্য সেন্টার অফ গ্র্যাভিটি উইল অলওয়েজ বি, আমরা ডায়াগোনালস ড্র করব, দ্য পয়েন্ট ওয়্যার দ্য ডায়াগোনালস মিট উইল বি দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। ওই পয়েন্টে যদি তুমি এটাকে ধরো, ও ডান সাইড বাম সাইডে ইকুয়াল ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, স্পিয়ারের ক্ষেত্রে তুমি যদি কি বলো, এটারে ডায়াগোনালস ড্র করো, ডায়াগোনালস না তো কি, ডায়ামিটার, সরি ডায়ামিটার ড্র করো, ডায়ামিটার যেই জায়গাতে গিয়ে মিট করবে, দ্যাট বিকামস দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। সো রেগুলার অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি অলওয়েজ সেন্টারেই হবে। ইরেগুলার অবজেক্টটা ডিফারেন্ট। ইরেগুলার অবজেক্টটা কেমন হয়, আচ্ছা আমরা এটাও শেষ করে ফেলি, হ্যাঁ, উইল বি ডান ফর দ্য ডে ইনশাল্লাহ। সেন্টার অফ গ্র্যাভিটি এটা কিভাবে বের করি আমরা? আমি মাত্র বললাম ডায়াগোনালস অথবা ডায়ামিটার ড্র করব, যেখানে ইন্টারসেক্ট করবে ওই পয়েন্টটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। ইরেগুলার অবজেক্ট একটা লাস্ট শেষ করে দিই। ও লেভেলে পড়ছে, এগুলো নতুন অ্যাড করছে তোমাদের সিলেবাসে, আগে ও লেভেলে ছিল, এখন ও লেভেল দুই জায়গায় দিছে এগুলা। মোমেন্টস, মোমেন্টাম, এগুলো সব আগে, আবার এগুলো এ টু তে ডিটেলস আছে। এ টু তে মোমেন্টাম খুব ভালো মতো আছে, একেবারে বড় লেভেলে আছে, ঠিক আছে? এ টু তে এস একটু কম, এই যে এতটুকু সেটা আছে, যতটুকু করলাম এটাই ঠিক মতো আসে না, ঠিক আছে? এ এস এ
নতুন করে অ্যাড করছে ঠিকই, কিন্তু এটার উপর বেশি ফোকাস করে না। তারপর তোমার ধরো ও লেভেলসে তোমরা ডিফ্র্যাকশন বাদ দিয়ে গেছিলাম খেলাছে। এ লেভেলস এর ডিফ্র্যাকশন যে কি ডিটেলস আছে এটার কোনো শেষ নাই, মানে ডিফ্র্যাকশনের সব। ও লেভেলস থেকে ধরো ছোট্ট একটা পেজ বাদ দিছে, বাদ দিয়ে এ লেভেলস এ ধরো তোমার 3 4 5 পেজ নোট বাড়াইছে। ঠিক আছে, ডিটেলস মানে যত ডিটেলস পারা যায় দুনিয়ার সব দিছে। ঠিক আছে, এ লেভেলস এর প্রতি। So, ইনশাআল্লাহ আমরা করবো চ্যাপ্টার 3 সি তে, সরি 3 বি তে। 3 বি ইজ অল অ্যাবাউট ডিফ্র্যাকশন। ও লেভেলস এ আমরা, হ্যাঁ, ইউনিট 2 তোমার ও লেভেলস এ আমরা পড়ছিলাম ওয়েভস এর 3টা প্রপার্টি: রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন। আর যেখান থেকে আমি পড়াইছিলাম দুইটা, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন আমি পড়াইনি, বিকজ ডিফ্র্যাকশন সিলেবাস থেকে সরাই দিছিল। ওটা সরাই দিয়ে এই যে এএস অ্যাড করে দিচ্ছে। এবার প্রচুর ডিটেল পাওয়া তোমরা ডিফ্র্যাকশনের, এক্সট্রিম ডিটেল যেটারে বলে। ঠিক আছে, অতিরিক্ত একদম। আচ্ছা, এইবার আসি আমরা সেন্টার অফ গ্র্যাভিটি অফ ইরেগুলার অবজেক্টে। আচ্ছা, ইরেগুলার অবজেক্ট কোনটা? ফর এক্সাম্পল, একটা কার্ডবোর্ড আছে এরকম, এটা বলি আমরা ইরেগুলার অবজেক্ট। এবার বলি আমরা প্লাম লাইন কি জিনিস। প্লাম লাইন হচ্ছে একটা সুতা দিয়ে যদি তুমি একটা ওয়েট কে হ্যাং করাও, তাহলে ইটস কল্ড আ প্লাম লাইন। PLUMBLINE, প্লাম লাইন। প্লাম লাইন দিয়ে আমরা কি করি, এই কার্ডবোর্ডটার এখানে ড্রিল করে একটা হলো স্পেস ক্রিয়েট করব। এইখানে একটা হলো স্পেস ক্রিয়েট করব, এখানে একটা হলো স্পেস ক্রিয়েট করব। ওই যে, হ্যাঁ, এখানে দিকে আসতেছে না, কি হইলো? হয় না কেন এটা?